বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস। ব্রিটিশের সংবাদ মাধ্যমটি বলছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। অভিযোগ অনুযায়ী রূপপুরের এই প্রকল্প থেকে ৩৯০ কোটি পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:30টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তার সহকর্মীরা স্মৃতিচারণ করে তার নির্দেশনা অনুযায়ী কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান উপদেষ্টা। হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কুমিল্লার ১৪ গ্রামে এক মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সহ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৪ গ্রামের বাতিশা এলাকায় আব্দুল হাই কানু নামে ওই মুক্তিযোদ্ধাকে অগস্টের গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি শনিবার নিজ এলাকায় ফিরলে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামের কিছু লোক তাকে জুতার মালা পরিয়ে আবারও এলাকা ছাড়তে বাধ্য করে। রোববার দুপুরে ১৪ গ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এবং উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। রাতের আঁধারে র‍্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নেবার দীর্ঘ প্রায় ১৬ মাস পর বিধ্বস্ত এবং উদ্ভ্রান্ত অবস্থায় এলাকায় ফিরেছেন ধামরাইয়ের যুবক রহমতুল্লাহ। তার দাবি, ভারতের কারাগারে দীর্ঘদিন বন্দি রাখার পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তাকে পুশ ইন করে দেশে পাঠানো হয়েছে। তার এমন দাবির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ২০২৩ সালের ২৯ আগস্ট কথিত জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে কালো পোশাকধারী সশস্ত্র একদল ব্যক্তি হানা দেয় ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বরনালাই গ্রামে রহমতুল্লাহর বাড়িতে। সেখান থেকে তুলে নেবার পর আর কোনো হদিস মেলেনি তার। আমার ছেলেরে জ্বর আসলে ৮ দিন কেটে র্যাব কালো পোশাকের আইসা, তারপরে ঘরে আইসা দইরা নিয়ে গেছে। পরে সাথে একটা বড় গাড়ি আইছিল, ওই গাড়িটা দিয়ে নিয়ে গেছে। তারপর আমরা তার খোঁজ পাইনি। রহমতুল্লাহ সন্ধানে থানা, গোয়েন্দা পুলিশ, র্যাব, মানবাধিকার কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে মাসের পর মাস ধর্ণা দিয়েও পরিবারের সদস্যরা পাননি কারো সহযোগিতা, এমনকি সহমর্মিতা। গত শনিবার হঠাৎ করেই ভারত থেকে গোপনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মহানন্দা নদী দিয়ে পুশিন করা হয় রহমতুল্লাহকে। রহমতুল্লাহ নামে একটা লোক অপহরণ হয়েছিল বলে আমাদের এখানে একটা মেসেজ ছিল, জিডি করেছিল। তার মা আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে, সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে। গুম হবার প্রায় ৯ মাস দেশের বিভিন্ন স্থানে চোখ বেঁধে রাখা হয় রহমতুল্লাহকে। তারপর ঠিকানা হয় ভারতে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গেল ৭ মাস ছিলেন পশ্চিমবঙ্গের দমদম কারাগারে। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। বাংলাদেশে কোন সময় স্যার? তা জানি না। কাল বন্ধ ছিল? হ্যাঁ, কালকে পর্যন্ত।
রহমতুল্লাহকে গুমের পর স্বজনদের প্রতিটি মুহূর্ত কেটেছে চরম অনিশ্চয়তায়। তাড়া করে ফিরত ভয় আর আতঙ্ক। এক পর্যায়ে তাকে জীবিত ফিরে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলেন সবাই। দীর্ঘদিন পর গুম হওয়া প্রিয় স্বজনকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত পরিবার। আমার বাইরে যে এরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে। বাইরে নিয়ে যাওয়াটা আমরা করিনি। আমরা 12-13 ঘন্টা ওকে ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে জার্নি করে ঢাকায় নিয়ে আসছি, কিন্তু এর মধ্যে ওর মুখে থেকে আমরা কোনো কথা পাইনি। আমরা আমার ভাইকে কাছে পেয়েছি, আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে এ পর্যন্ত গুমের শিকার 721 জনের মধ্যে এখনও সন্ধান মেলেনি 158 জনের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। স্বাধীনতা 53 বছর পর আগামীকাল থেকে রেল সেবায় যুক্ত হচ্ছেন নড়াইলবাসী। সকল প্রস্তুতি শেষে নতুন রেল লাইন উদ্বোধনের অপেক্ষায় ওই অঞ্চলে লাখো মানুষ। প্রাথমিকভাবে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল করবে এই রুটে। দীর্ঘদিনে স্বপ্ন বাস্তবায়িত হতে যাওয়ায় খুশি এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। অবশেষে আসতে যাচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ 53 বছর ধরে এই দিনটির অপেক্ষা ছিলেন নড়াইলবাসী। রেল সেবায় যুক্ত হলে পাল্টে যাবে জেলার সার্বিক চিত্র। পণ্য পরিবহন ও যাতায়াতে ঢাকা ও দেশের অন্য অংশের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যাবে। প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য। আমরা ঢাকায় যাওয়ার জন্য আমি যে টিকিট কিনছি, খুব আনন্দ লাগছে টিকিট কিনতে পেরে। আমি মনে করি রেল লাইন চালু হলে নড়াইল জেলার ব্যবসায়ীরা, রূপগঞ্জের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। আমাদের অনেক দিনের একটা চাওয়া, আশা, আকাঙ্ক্ষা যে আমরা আমাদের এই নড়াইলের থেকে ট্রেনে আমরা কোথাও যাত্রা করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত 169 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন নির্মাণ করেছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। রেল লাইনের কাজ শেষে পরীক্ষামূলকভাবে কয়েকবার ট্রেন চালানো হয়েছে। এই রুটে প্রথম ধাপে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সেবা চালু হয়েছে গত বছর। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, নড়াইল হয়ে যশোরের রূপদিয়ায় মিশেছে এই রেলপথ। নড়াইলের লোহাগড়া, নরান্দিয়া ও পৌর এলাকার দুর্গাপুরের দুটি রেল স্টেশন নির্মাণ করা হয়েছে। 24 তারিখের থেকে 2 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। 2 জোড়া ট্রেন চলাচলের মধ্য দিয়ে সেই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, নড়াইলবাসীর গাড়ি চলতে পারবে। রেল যোগাযোগের কারণে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে বলে মনে করেন জেলা প্রশাসক। যুগান্তকারী যুগের সূচনা হবে। এখানে নতুন করে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদি প্রতিষ্ঠিত হবে এবং এখানকার রেল সেবা চালুকরণের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন 2 মাসে নয়, গত 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। তবে সীমান্তে দুর্নীতির অভিযোগের কথা এড়িয়ে যান তিনি। জানান, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনার পুনঃ তদন্তে কমিশন গঠন করা হচ্ছে। সকালে বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। এই 60,000-কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। রোববার পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের একদিন পরই বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, 2 মাসে নয়, 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 মাসে না, এই এত বছরে অ্যাকোমোডেশন এই 60,000-এর মতো বিগত এই অনেক বছরে যাবার, কিন্তু এই অ্যাকোমোডেশনটা হইলো 60,000 হইলে হয়তো ওইটা স্লিপিং অফ টাং হইতে পারে। ওইটা আমি ওইটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো কিন্তু আমি যেটা জানি ওইটা যেহেতু আমরা তো বর্ডারে থাকি 2017 সালের পরে থেকে, মানে ওই গণনা তো ওই সময় হয়েছে, এরপরে থেকে যে এইটা হইতে, এইটা অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত পরিবারদের সদস্যদের দাবির প্রেক্ষিতে ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার
সভাপতি। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মারধর ও গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তারা দুষ্কৃতিকারী, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট খেলার খুব কাছে মুশফিকুর রহিম। সাবেক এই অধিনায়কের চিন্তায় অবসর সামনে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট। নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করতে করতে যার ক্যারিয়ারে ২০ বছর পূর্তির কাছেও দাঁড়িয়ে আছেন মুশফিক। ফর্মে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাদা বলে জ্যোতি চিহ্ন টানার কোনো ইচ্ছে নেই তার। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে মুশফিকের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে থাকছে বিস্তারিত। লর্ডসে ১৬ বছরের মুশফিকের ২০০৫ সালের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ঘটনা এখনও তার মনে হয় সেদিনের গল্প। এই তো সেদিন শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ার। বিলেতে নামের পাশে প্রত্যাশার বোঝা সেই যে চাপিয়েছিলেন, গত ১৯ বছর ধরে কাঁধে নিয়ে চলছেন সেটি। কখনো হয়েছেন ভুল সিদ্ধান্তের শিকার, কখনো নিজেদের গা বাঁচাতে কর্তারা তাকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছেন। মুশফিকুর রহিম তাই ১৭তম টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত হলেও বাস্তবতা মেনেই চলছেন। আলহামদুলিল্লাহ, এটা তো সব আল্লাহ পাকের ইচ্ছা, আমার চেষ্টা আর বাকিটা সবার দোয়া। তো আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে। হ্যাঁ, অবশ্যই যে এখানে উতরাই চড়াই সব কিছুই ছিল, এবং অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ক্রিকেটার এটা সবসময় দেখতেই হবে যে কোনো প্লেয়ার। অবভিয়াসলি এটা তো অবশ্যই একটা অন্যরকম হয়তো বা ইনশাল্লাহ মাইলস্টোন হবে যদি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। বাট যে কোনো একটা প্লেয়ার যদি আসলে ১৭, ১৮ বা ২০ বছর খেলে, ডেফিনেটলি সে যদি ফিট থাকে এবং পারফর্ম করে, তাহলে ডেফিনেটলি তার অ্যালং দ্য ওয়ে অনেক কিছু মাইলস্টোন যেগুলো কিনা রিচ করবে। তার ক্যারিয়ার গ্রাফটাই বলে দেয় শেষ ১০ বছরে মুশফিক কোথায় নিয়ে গেছেন নিজেকে। চড়াই উতরাই পার করতে করতে টেস্ট গড় প্রায় ৪০ ছুঁই। বাংলাদেশের বিবেচনায় এটি কোনো অংশে কম অর্জন নয়, যদিও এসব পরিসংখ্যানের চেয়ে নিজের প্রস্তুতি পর্বটাই বরাবরই প্রাধান্য পেয়েছে মুশফিকের কাছে। আমার কাজ হচ্ছে টু বি অনেস্ট, আমি সবসময় রেজাল্ট নিয়ে কখনো ওইরকম খুব বেশি আফসোস করি না। আমি আসলে প্রসেস এবং আমার হার্ডওয়ার্ক বলেন বা যেটা আমার প্রসেস, সেগুলো নিয়ে সবসময় ফোকাস করি। আর রেজাল্ট আসবে কি আসবে না সেটা আসলে সব কিছু বিধাতার মানে উপর আল্লাহর ইচ্ছা। চ্যাম্পিয়ন্স ট্রফি যে ৩টে বা ৪টা ম্যাচে যদি ইনশাল্লাহ আমরা পাই, হয়তো দেখা যায় যে ওখানে যদি আমি মানে টপ 2টা 3টা ব্যাটসম্যান যদি একজন হয়ে যায়, তখন তো এইসব কথা কখনোই আসবে না। সো এটা আমার কাছে না, আমার কাছে যেটা আমি কন্ট্রোল করতে পারি সেটা জিনিস, সেটা হচ্ছে আমার ফিটনেস, আমার পারফরমেন্স। বাংলাদেশের ক্রিকেটে দৈনিক তাকে যে প্রমাণ দিতে হয়েছে সেটি তার প্রতি অন্যায় কিনা তা অনেকের তুলনায় সে প্রশ্ন করা হয়েছিল মুশফিককে। আসলে আমি কখনোই আমার লাইফটা ক্রিকেট লাইফটা স্পেশালি যখন শুরু করেছি, কখনো আমি চিন্তা করিনি যে বাংলাদেশ টিমের হয়ে 20 বছর খেলবো বা 19 বছর খেলবো। আমি সবসময় চেষ্টা করেছি যে আমি যখন যেই পজিশনটা আছি, এর নেক্সট সিরিজটা যেন আমি আরও বেটার করতে পারি, কনসিস্টেন্সি যেন আমার ভালো থাকে, এবং আমি যেন টিমের উইনিং কজে যেন আমার ইফেক্টটা ফেলতে পারি। তো আমি সবসময় এই মোটিভেশন নিয়ে কাজ করেছি, এবং এখনও এক্স্যাক্টলি দ্য সেম। যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন হাবিবুল বাশার, আশরাফুলরা ছিলেন মহাতারকা। এখন যখন সায়ান্নে দাঁড়িয়ে আছেন, তখন সাকিব তামিমদের মতো তারাদেরও ম্লান হতে দেখছেন। মাঝখানে ধারাবাহিকতা বলতে এ দেশে ক্রিকেটের যে বিশেষণটা, সেটা একেবারেই নিজের করে নিয়েছেন মুশফিকুর রহিম। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদপুরের মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আরও 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুর সদর থানার মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল মালবাহী জাহাজ এমভি আল বাখেরা। পুলিশ জানায়, সোমবার দুপুরের পর 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলাদা আলাদা কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে তারা। এছাড়া 3 জনকে উদ্ধার করা হয় মুমূর্ষু অবস্থায়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ। এই জাহাজটি গতকালকে আনুমানিক 10:30টার দিকে চট্টগ্রাম থেকে সেলিং করে আসছে ইউরিয়া সার নিয়ে। আমরা এসে দেখতে পারলাম যে
5 জন জায়গায় ডেট এবং 3 জন মুমূর্ষু অবস্থায় এখানকার যে নৌ পুলিশ আছে বা এখানকার যে পুলিশ আছে তারা তাদেরকে হসপিটালে নিয়ে গেছে। খবর পেলাম যে আপনার আল বখতিয়ার এই জাহাজটা থেকে ডাকাতি হয়েছে। তো ডাকাতি হওয়ার পরে আমরা ওই খবরের পরে আমরা ওইখান থেকে আমরা চিন্তাধারা করলাম যেহেতু এখানে খবর এসেছে এখানে আমার থাকার কোনো জায়গা না, আমরা ডাইন সাইডে চ্যানেলে থেকে জাহাজটা নোংর করে ওখান থেকে ট্রলার নিয়ে আমরা এই জাহাজের গায়ে আসছি। আসার পরে দেখেছি এখানে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং সব সেকেন্ড ইনস্টিটিউশন যারা ছিল, স্যারেরা ছিল, এখানে এসে দেখছি এবং আমরা আসার পরে তাদের কাছ থেকে শুনলাম যে 8 জন স্টাফ, 3 জন বেঁচে আছে আর 5 জন জায়গায় স্পট ডেড হয়ে গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি। এর বেশি আমরা এখনও কোনো পরিচয় পাইনি। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। স্থানীয়রা এমনটি বললেও পুলিশ বলছে এটিতে কোনো সার ছিল না। এনটিভি নিউজ ডেস্ক। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি। চাঁদপুরে যুক্ত হবেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, ঘটনা সম্পর্কে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদেরকে জানাবেন। ফারজানা, গতকাল চট্টগ্রাম থেকে ইউরিয়া সার বোঝাই এমভি আল বাকারা একটি লাইটার জাহাজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। মধ্যরাতে চাঁদপুর নৌসীমানায় আসলে দুর্বৃত্তরা এই লাইটার জাহাজে প্রবেশ করে তাদেরকে আসলে এলোপাথারি আসলে ফুপিয়েছে। সেই তাদেরকে অতিরিক্ত হামলায় প্রথমেই এখানে 5 জনের মৃত্যু হয়। এখানে গুরুতর আহত অবস্থায় আরো 3 আহত হয়। তাদেরকে নৌ পুলিশ, কোস্টগার্ড, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় আরো 2 জন মৃত্যুবরণ করেন। এখন বর্তমানে 1 জন চিকিৎসারত আছে। তো এখানে নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ কিন্তু প্রাথমিক সূত্র তারা তদন্ত করছে। আমাদেরকে যদিও আমরা ভিতরে প্রবেশ করতে এখনো পর্যন্ত দেয়নি, তবে নৌ পুলিশ সুপার আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মধ্যরাতে এখানে দুর্বৃত্ত বলতে আসলে পূর্ব শত্রুতার জেরেও এমন ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত কি পরিমাণ ভিতরে আসলে ক্ষয়ক্ষতি কিংবা লুট হয়েছে সেই তথ্য কিন্তু আমাদেরকে জানিয়ে দেয়। এছাড়া কিন্তু আশেপাশে বেশ কিছু জাহাজ রয়েছে, সেই জাহাজের স্টাফরা আমাদেরকে জানিয়েছে যে ডাকাত দল তারা কিন্তু মূলত আসলে এই অতর্কিত হামলার সাথে, ঘটনার সাথে কিন্তু জড়িত হতে পারে। তো তাদেরকে দেশীয় অস্ত্র আঘাতে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। সেই জখমের কারণে তারা এই মৃত্যুবরণ করেন। যারা মৃত্যুবরণ করেন প্রত্যেকে কিন্তু মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাদের আলাদা আলাদা রুম থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়। বর্তমানে সরকারি জেলা হাসপাতালে 1 জন চিকিৎসাধীন আছে, বাকি 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো ঘটনাস্থলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ অন্যান্য যে প্রশাসনের কর্মকর্তা রয়েছে তারা ইতিমধ্যে আমাদেরকে এখানে ব্রিফিং করেছেন। তো পরবর্তীতে তারা প্রাথমিক তদন্ত শেষে সব পরে আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ফারজানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের নিজ কার্যালয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, আপনি অন্তত একটা স্ট্যান্ড, একটা যে আপনার রিয়াকশন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, না, ভারত সরকারকে। ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শেখ হাসিনা দেশে আসবে কেবল ফাঁসিতে ঝোলার জন্য, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সংস্কার না হলে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের জানাজায় অংশ নিয়ে তিনি একথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। 5 আগস্ট পতনের পূর্ব মুহূর্তেও আন্দোলনরত ছাত্র জনতার ওপর বর্বর হামলা চালায় স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া বাহিনী। সেই হামলায় রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় গুলিবিদ্ধ হয় 11 বছরের কিশোর মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত। প্রায় 4.5 মাস মৃত্যুর সঙ্গে লড়ে রোববার রাতে মারা যান এই শিক্ষার্থী। শেষ বিদায়ের জন্য শহীদ আরাফাতের কফিন আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় সন্তানহারা বাবা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আকুতি জানান।
আর যারা এই দেশের জন্য গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে প্রত্যেকের জন্য শহীদ মর্যাদার জন্য পায়। এই ঋণ আমরা শোধ করব। আমরা প্রত্যেকে আরাফাতের পরিবারের পাশে থেকে যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটাকে ছাড় দেওয়া হবে না, কোনো খুনি বাদ যাবে না। নিশ্চিত থাকেন এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না। জানা যায় অংশ নিতে সেখানে হাজির হন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতারা। গণহত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান নাহিদ। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। কোন লক্ষ্য, কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে, আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে। আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি। পরে শেখ হাসিনা সহ দায়ীদের দ্রুত বিচারের দাবিতে আহতদের নিয়ে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দায়িত্বশীল জায়গায় বসে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তিনি বলেন, উগ্রবাদ মোকাবেলা ও প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফর রহমান মিঠুকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির দীর্ঘ সময়ের রাজপথের আন্দোলন ও ত্যাগেই শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে। অধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে লড়াইয়ের জন্য কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আমারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। দেশের জনগণ অনেক নির্যাতন সহ্য করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ নির্বাচন চায়। বাজার দর সহনীয় পর্যায়ে রাখা, জনগণের নিরাপত্তা সহ নানা প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। দায়িত্বশীল পর্যায়ে ব্যক্তিদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানান তিনি। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা ব্যবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। তখনই তিনি বলেছেন আমাদের পার্লামেন্টে একটা, পার্লামেন্ট যদি দুইটা হয়, 2 কক্ষ হয়, অর্থাৎ আরেকটা উপরে যদি থাকে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে 1974 কোটি 30 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে 1642 কোটি 98 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে 331 কোটি 32 লাখ টাকা। এছাড়া মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত একনেকে অনুমোদন পেয়েছে। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, বিগত সরকারের আমলে বাপেক্সের সক্ষমতা কমানো হয়েছিল। অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন না করে এলএনজির আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য বলে জানান তিনি। মার্চের আগে সংশোধিত বাজেট ঘোষণার কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা।
ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবস্থা বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সেই সাথে যারা ইভিএম ব্যবস্থার প্রবর্তক তাদের বিচার করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। বিগত 15 বছরে যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানান বদিউল আলম মজুমদার। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। শুধু তাই নয়, 2 থেকে 7 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড পাওয়ার কথা, কিন্তু কারো উল্লেখযোগ্য শাস্তি হয়েছে বলে আমার জানি। আর সবচেয়ে বড় কথা, যে যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন, তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তিটা নেওয়া দরকার, যাতে, কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়। রাজধানীতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। কেবল অলিগলি নয়, যানজটে স্থবির সড়কে ধারালো অস্ত্র নিয়ে চলছে তাদের মহড়া। কোথাও কোথাও হিংস্র ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে জীবন যাচ্ছে নাগরিকদের। ছিনতাইকারীদের প্রতিহত করতে গিয়ে আহত হচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতিতে ভয় এবং আতঙ্কে আছেন নগরবাসী। ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 93 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাহিদ প্রিন্সের আরেকটি রিপোর্ট। মেয়র হানিফ ফ্লাইওভারে 18 ডিসেম্বরের রাতের দৃশ্য এটি। কামরুল হাসান নামের এক যুবক দূরপাল্লার বাসে ওঠার জন্য ফ্লাইওভারের পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন। তার পথ রোধ করে ছিনতাইকারীরা। বাধা দিতে গেলে ছুরিকাঘাত করে 7000 টাকা আর মোবাইল ফোন নিয়ে সটকে পড়ে ছিনতাইকারীরা। এর 2 দিন আগে 16 ডিসেম্বর রাতে রাজধানীর আসাদ গেট এলাকায় যানজটে স্থবির সড়কে চাপাতি হাতে ঘুরতে দেখা যায় 3 যুবককে। প্রাইভেট কারের খোলা জানালা দিয়ে যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ক্ষিপ্র ও হিংস্র অস্ত্রধারী যুবকরা। রাতভর এমন দৃশ্য দেখা মেলে রাজধানীর অলিতে গলিতেও। 21 অক্টোবর ভোররাতে রায়ের বাজার এলাকার সিসিটিভি ফুটেজ এটি। রাজধানী জুড়ে যখন এমন আতঙ্কে সাধারণ মানুষ, তখন ছিনতাইকারী সন্দেহে 93 জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, সাঁড়াশি অভিযান চলছে। 24 ঘন্টায় আমরা প্রায় 93 জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা, এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে। কারা এই ছিনতাইয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা। আমরা ফুড পেট্রোল, বাইক পেট্রোল, মোটরসাইকেল, 3 ধরনের পেট্রোলেই এটা আমরা করাচ্ছি। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা সহজেই যেন জামিন না পায় সে বিষয়ে পুলিশের প্রসিকিউশন শাখাকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানায় এই পুলিশ কর্মকর্তা। সরকারি পক্ষে যে পিপিএ আছে, যারা এটা মুভ করে, তাদের মাধ্যমে ওদের জামিনের বিরোধিতা করা, জামিন হয়ে আবার ছিনতাইয়ে জড়াই পড়তেছে বারবার, এই জিনিসটা কোর্টে উপস্থাপন করা, কোর্টকে জানানো, তাদের জামিনটা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, যেন সহজে জামিন না পেয়ে যায়। ছিনতাই বেড়ে যাওয়ায় টহল বাড়ানো হচ্ছে বলে জানায় পুলিশ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 5 বছর পর সরকার পরিবর্তন হলে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। সকালে রাজধানীর সিটআপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগ সংস্কার বিষয়ক সংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখতে বিচার বিভাগের হাতে থাকা অসীম ক্ষমতা ব্যবহার করা হয়েছে। জনগণের মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কার কাজে আসবে না বলেও তিনি জানান। সংলাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালত অবমাননার নামে সাবেক প্রধান বিচারপতিরা বিরোধী নেতাদের হয়রানি করত। তাবলিগ জামাতের শীর্ষ নেতাদের নামে করা মামলা প্রত্যাহার এবং নিজামুদ্দিন অনুসারীদের দ্বিতীয় ইজতেমা করতে দেয়া সহ
10 দফা দাবি জানিয়েছে তাবলিগ জামাতের সাতপন্থী নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। সারা দেশে জুবায়েরপন্থীরা জুলুম নির্যাতন করছে বলেও অভিযোগ করেন তারা। দাবি জানান মুফতি মুয়াজ বিন নূর সহ সকল কারাবন্দীদের মুক্তি দেওয়ার, একই সাথে সঠিক সময়ে কাকরাইল মসজিদ ও ইস্তেমা ময়দান বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। বলেন, হামলা এবং উগ্রপন্থার কাজে মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করা যাবে না। এ সময় যে কোনো অবস্থায় মুসল্লি ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত সহ 10 দফা দাবি জানানো হয়। দেড় মাস পর আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়ালো। রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে এই রিজার্ভের পরিমাণ বেড়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী 22 ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $2,042,80,000। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে এই রিজার্ভ বাড়ছে। চলতি মাসের 22 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $2 বিলিয়ন বেশি। শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে। সেই সাথে বিভিন্ন উৎস থেকে প্রতিদিনই ডলার যোগ হওয়ায় ক্রমেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।